গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। নতুন টুনিদির ব্যাপারটা তো তোমরা সবাই জানো, যে আমাদের সমাজসেবী, যে সবার ডিভোর্স করিয়ে দেয় এবং মিউচুয়াল ডিভোর্স করিয়ে দেয়। তারপরে সম্পত্তি, ধরো বাবা মা মানে শ্বশুরবাড়ির লোক যদি তার জিনিসগুলো দিচ্ছে না, সেগুলো উদ্ধার করে অনেকটা মানে প্রশাসনিকের মতন মানে হেল্প করে। অনেক সময় হয় কি, তুমি থানায় গিয়ে কাজ হচ্ছে না, তুমি জমা দিয়েছো, সেরকমভাবে কাজ হচ্ছে না, তাদের হয়তো প্রভাব বেশি, সেই হিসেবে কাজটা একটু ডিলে হয়ে আছে। এরা স্বেচ্ছাসেবীর অনেকগুলো মহিলা মিলে সেই কাজগুলো অনেকটা সহজে করে দেয়। টুনিদির গল্প সবাই জানে, মোটামুটি সবার মুখস্থ। আচ্ছা, অন্যত্রে সংসার করছে গৃহবধূ, তারিখের পর তারিখ চলে গেলেও আগের স্বামীকে দিচ্ছে না ডিভোর্স। এর প্রথম পর্ব আছে, এটা আমি দ্বিতীয় খণ্ডটা তোমাদের বলছি। খুব রিসেন্ট ঘটনা, দেখো তোমাদেরকে একটুখানি দেখাই, তাহলে বুঝবে। আমার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমাকে কেন ঝুলিয়ে রাখলো? তোমাকে যে ঠকাইছে, এই ঠকানোর জন্য আমরা ব্যক্তিগতভাবে চাই না। কোথা থাকে এখানে আমার অসুবিধা নেই। ওকে আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, হিন্দু মুসলমান সবাই ভালোবাসে, এক নামে চিন্তা মুখের উপর। কিন্তু ও যে কাজটা কেন করলো, এটা কারো মাথায় ঘুরতেছে না, এই কাজটা কেন করলো। আপনি একটা কথা বললেন তো, বর্তমানে মেয়েদের একটা ডিমান্ড আমাদের কি হচ্ছে, এই মেয়েরা এই ডিমান্ডটাকে ব্যবহার করছে। ওদের এখন ওর মার একটা কথা, তোকে হয় এখানে আসতে হবে, নাহলে পাস করতে হবে। এই করতে করতে যখন 8 মাস হলো বাচ্চা হলো, বাচ্চা কেন নিলে? কার কাছে শুনে বাচ্চা নিলে? তোকে বাচ্চা নেওয়ার জন্য নিয়ে দিয়েছি। বাচ্চা কেন নিলে? কে বলছিল? আমার শাশুড়ি। আমাদেরকে তো বউ নিয়ে কোনো গন্ডগোল ছিল না। দাদার বাড়ি কোথায়? আচ্ছা, কতদিন বিয়ে হয়েছিল? 5 বছর। বাচ্চা আছে? ঠিক আছে। কি কারণে সংসার ভাঙলো? ওই বাড়ি থেকে মানে তোমার বাড়ি থেকে চলে এসেছে তো ওই দিদি ভাই? কেন এসেছে? এটা তো আমি বুঝতে পারলাম না কেন। কোনো ঝগড়া? কোনো ঝগড়া দিতে কোনো কিছু। অশান্তি? হুট করে একদিন? ও যে আসছে আমাদের সাথে ঝগড়া করে আসেনি তো। ওর বাবা যে একদিন থেকে নিয়ে আসছে। আচ্ছা, বাবা নিয়ে এসেছে। ওর বাবা নিয়ে আসছে 10/3/2021। আচ্ছা নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে এসছে। তখন আমার বাবা খুব অসুখ। বাবা মানে বাঁচবেই না। বাবাকে এখানে ট্রিটমেন্ট করানো হলো, তো এখানে কোনো খারাপ রিপোর্ট পাওয়া যাচ্ছে না, কোনো কোনো মানে ধরা পড়ছে না। তখন আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাবো, টিকিট কাটলাম। আর তখন আমার শ্বশুরমশাই যায়নি, নিয়ে আসেন। বললো যে তোমরা তো ব্যাঙ্গালোরে যাবা, তাহলে আমার মেয়েকে আমি নিয়ে যাই, 2 দিন আমার বাড়িতে থেকে আসুক। তো বাবা আবার বললো যে আমার তো শরীরটা খুব খারাপ, তাহলে আমি তো চলে যাচ্ছি, বাড়িতে তার লোকজন নেই, আমি একাই, আর মা থাকবে শুধু, আমরা তো চলে যাবো, আমি বাবা, মা একা থাকবে। বললো যে ওর শাশুড়ি একা থাকবে, তাহলে বললো যে না বিয়ে কোনো চিন্তা করে না, 2 দিন থেকেই আমি এনে দিয়ে যাবো, আমি সব পরিস্থিতি দেখে গেলাম। এই বলে উনি নিয়ে আসলো। নিয়ে আসার পরে 14 দিন পরে বাবা মারা যায়। 14 দিন উনি মানে আমার বউ বেরিয়ে আসলো, বাবা কিন্তু আগায় দিয়ে আসলো, ছেলেকে কোলে নিয়ে আগায় দিয়ে আসলো, বললো বৌমা কিন্তু দেরি করবা না বেশি, বললো যে না বা দেরি করবো করে ও যে নিয়ে আসলো। মারা যাওয়ার পরে রাত্রি 3টায় থেকে ফোন হয়, মোটামুটি 4-5টা মোবাইল দিয়ে ফোন করা হয়, তারা কোনো মানে রেসপন্স নেই ফোনের। তারপরে পরের দিন বেলা 9:30টার সময় যায় নিয়ে মানে তখন আমরা কিন্তু জিনিসটা এখন বলতে বাধ্য হচ্ছে। তখন যায় নিয়ে বউ যখন যায় দেখলো যে সত্যি বাবা মারা গেছে, আর বাবা ওকে খুব ভালোবাসে, মানে বলতে হয় না আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে। এখানে আমি বললাম, এখন আমাদের সত্যিকারে কী দিনকাল পড়েছে দেখো। এও 5 বছর সংসার করার পর একটা বাচ্চা ছেলে আছে, এবং মেয়ের বাবা মানে কোনো অশান্তি না, কিছু না, মেয়ের বাবা জাস্ট মেয়েকে বাড়ি থেকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর আর শ্বশুরবাড়িতে পাঠায়নি। তাছাড়াও আমি এর ভেতরে বলে দিই তোমাদেরকে শর্টকাটে, তাছাড়াও কিন্তু এর ভেতরেও হয়েছে, মানে এই যে যেমন মাল রিকভারি, তারপরে হচ্ছে সমস্ত কিছু হয়েছে, মাল রিকভারি করে এসেছে, ওদের যার জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে এসেছে, এবং কোর্ট মারফত সেখানটায় উকিলের স্বাক্ষর আছে, হ্যাঁ যা যা মাল মেয়ের বাবারা দিয়েছিল সমস্ত মাল বুঝে পেয়েছে, সব লেখালেখি সমস্ত কিছু কমপ্লিট। তারপরেও ডিভোর্স দেয়নি। ডিভোর্স না দিয়ে অন্য আবার দেখাশোনা করে আবার আরেকটা গ্রামে মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ে সুন্দর সংসার করছে সেখানটায় তার দ্বিতীয় স্বামীর সাথে। মানে অ্যাকচুয়ালি আমি এই মানে বিষয়গুলো বলছি, এখন কেউ কারোর সাথে না স্যাটিসফাই না, মানে কীরকম বলো তো, মানে যেটা তোমার কাছে আছে সেটা তোমার ভালো লাগে না, যার সাথে তুমি আছো সেখানে তোমার ভালো লাগছে না। এটা আমি কখনোই, আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, এটা ছেলেদের ক্ষেত্রেও। আরে বাবা, একটা মেয়ে তো প্রেম করছে আরেকটা ছেলের সাথেই, তাই না? সেই ছেলেটাও তো হ্যাঁ বলছে, তবেই তো আরেকটা মেয়ে আরেকটা ছেলের সাথে প্রেম করছে, মেয়েটা তো আর একা একা প্রেম করছে না।
আর এখন আবার তো অদ্ভুতভাবে মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এটাও কিন্তু ভীষণভাবে প্রচলন চলছে। এবং শুধু মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়েতে ক্ষান্ত না, তাদের ছেলে ছেলে ফুলসজ্জা, মেয়ে মেয়ে ফুলসজ্জা, সেগুলো আবার স্বামী স্ত্রী রূপে এত সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করে। দেখো আমরা এখনও এতটা মডার্ন হয়ে যেতে পারিনি, মানে সেখানটায় একটা শুধু আমি মনে মনে ভাবি, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে এখানটায়, কারণ এখন মানুষ খারাপ জিনিস বেশি পছন্দ করে, শুনতে খারাপ লাগবে, যে আমি মনে মনে ভাবি একটা মেয়ে আর একটা মেয়েকে স্যাটিসফাই করছে কী করে, মানে একটা মানে স্যাটিসফাইড তো একটা ব্যাপার আছে যে কোনো বিষয়। আমরা যেমন আগে সারাটা জীবন শুনে এসেছি ছোটতে, দেখো যুগের পরিবর্তন হয়েছে, পড়ার পরিবর্তন হয়েছে, ল পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তন হয়েছে, মানে ল আর আইন একই, তোমার সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়েছে, সবই পরিবর্তন হয়েছে, তা এটাও একটা পরিবর্তনশীলের ভেতরেই পড়ে। কিন্তু মনে আমার একটা জিজ্ঞাসা যে একে অপরকে স্যাটিসফাই করে কী করে, মানে একটা একে অপরকে, যেন আমরা জানি যে একটা মহিলার জন্য একটা পুরুষের দরকার, একটা মহিলা আর একটা পুরুষ মিলে তবেই গিয়ে আরেকটা নতুন প্রাণের সৃষ্টি করবে, তাই না? কিন্তু এই মেয়ে মেয়ে বা ছেলে ছেলে এরা একে অপরকে কী করে, মানে যেটার জন্য সব মেয়েরা লড়াই করে, না আমি আমার স্বামীর সঙ্গে থাকবো না, কারণ আমাকে আমার হাজব্যান্ড স্যাটিসফ্যাকশান করতে পারছে না, বা আমি সম্পূর্ণ আমার মনের সব জ্বালা আমার স্বামী মেটাতে পারছে না, বা দুঃখ। তেমনি সেই কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে সেই কারণেই মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা পুরুষের সঙ্গে প্রেম করে, যে সে তাকে মোটামুটি সব দিকে শান্তি বজায় রাখে বা শান্তি দেয়। কিন্তু একটা মেয়ে মেয়ে, একটা ছেলে ছেলে, এরা কী করে একে অপরকে স্যাটিসফ্যাকশান দেয়, আমি এটা ভীষণ একটা আমার কাছে জিজ্ঞাসা চিহ্ন, মানে আমার এখানটা একটা এরকম বড় মাপের একটা জিজ্ঞাসা চিহ্ন যে কী করে সব সম্ভব হয়। এটা আমার কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন, এটা আমার মনের প্রশ্ন, আমি তোমাদের কাছে করছি যার বন্ধুর ছলে। মনে করো আমরা অবশ্যই তোমরা আমার ফ্রেন্ড বলে আমি ফ্রেন্ডদের কাছে এই প্রশ্নটা রাখছি। এবার আসি এই যে টুনি দিদির এই গল্পটা এখন শুধু এর একার গল্প না, ঘরে ঘরে সব ঘরে ঘরে এরকমই, মানে প্রথম বিয়ে সেই স্বামীর সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না, একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর সে বেরিয়ে যাচ্ছেই, সেকেন্ড আরেকটা বিয়ে হচ্ছে। এখন বিয়েটা না কেমন যেন ছেলে খেলা, আগে যেমন ডিভোর্সটা একটা লজ্জা, এই ডিভোর্স, বাবা ডিভোর্সের একবার ট্যাগ লেগে গেলে, আমি তো বলছি মনে মনে একটা বিশাল বড় ঝড় দিয়ে, হয়তো বনিবনা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তাও ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিলে তো মেয়েকে কোথাও বিয়ে দিতে গেলে ওর মা বাবা ডিভোর্স নিয়ে নিয়েছে, ওর মা বাবা এই হয় না ওই হয় না, যদিও কি কম বলছে মানুষ, তবু তার ভেতরেও যে তবু তো এক ছাদের নিচে আছি, ডিভোর্স তো হয়ে যায়নি। কিন্তু এখন ডিভোর্সটা এত ইজি, এত মানে সেই, মানে আমাদের এখন পরিবেশটা তোমরা একটু মন দিয়ে ভাবো, এখন আমরা কি অস্বাস্থ্যকর বিকৃত মস্তিষ্ক, নোংরা একটা পরিবেশে বসবাস করছি, নোংরা পরিবেশ। এখন আমরা মানে কেউ কাউকে ভয় পাই না, আমাদের লজ্জা নেই, আমার কথাও বলছি কিন্তু ইনক্লুড মি, এমন নয় যে আমি আমাকে বাদ দিয়ে কথা বলছি। এখন ভয় বলতে কারণ নেই, লজ্জা তো একদমই নেই, মান সম্মান এগুলো তো পুরো জলাঞ্জলি দিয়ে, উপরন্তু তর্ক বিতর্ক লড়াই, আর হচ্ছে নিজেকে সবসময় সবার সামনে যে আমিই সেরা না, আর এইগুলো করতে মদত করছে আরও কিছু সংখ্যক মানুষ যারা এই পথের পথে, যারা ধরো ডিভোর্স নিয়েছে তারা ডিভোর্সিদের সাপোর্ট করবে, যারা ধরো আরেকটা করে প্রেম করছে বা প্রেমিকের সঙ্গে মনের সুখে শান্তিতে সংসার করছে সেই দল লোককে সাপোর্ট করবে। একদল মানুষ আছে সাংসারিক, তারা বারবার বোঝাবে না সব ছেড়ে ত্যাগ করাটাই দরকার, সংসারের জন্য ত্যাগ বড় জিনিস, ছেলে মেয়ের মুখের দিকে, ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে ত্যাগ করো, নিজের পায়ে নিজে দাঁড়াও এবং মান সম্মানকে ধরে রাখো। এই একদল মানুষ। আরও একদল মানে যারা এই মানে যাদের একটু লজ্জা ভয় বা সমাজ এগুলো আছে তাদেরকে আর একদল লোক বোঝায়। তাই এর ভেতরে এই যে এর মধ্যেই সব হচ্ছে, সমাজেও তাই, আমাদের পাড়া প্রতিবেশী, ইউটিউব তো আর পাড়া প্রতিবেশীর বাইরে নয়, সব মানে এখন টেকিং ইজি, আমি ভালো থাকবো ও ভাড়মে যাক, আমি ভালো থাকবো ও ভাড়মে যাক, ওর কী হলো আমার দেখে লাভ নেই। তো আমি মনে মনে ভাবছি এই যে টুনি দিদির এই গল্পটা দেখছিলাম, দেখতে দেখতে আমার মনে হলো যে তোমাদের সাথে একটু আলোচনা করি। টেপিকে আর কত বলবো, টেপি তো দেখতেই পাচ্ছ, টেপি তো এখন আমাদের একদম মুখস্থ জল হয়ে গেছে। টেপি প্রথম দিন কী বলেছে, টেপি কালকে কী বলেছে, টেপি আজ কী বলেছে, আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে, কারণ টেপি মুখ খোলে আর ভুড়ি ভুড়ি মিথ্যে বলে। সেই মিথ্যে এখন কিন্তু ঘরে ঘরে, আর এরকম মানে নিজে ভালো থাকবো আর একজনকে ভালো রাখবো না, এই চিন্তাটাও কিন্তু এখন ঘরে ঘরে। এই যে
উনিও কিন্তু গেছে একদল মহিলা নিয়ে এই সমস্যার সমাধানই করতে, যে তুমি তোমার বাপের বাড়ি বিয়ের আগে যে প্রথম হাজব্যান্ডের কাছে যেসব মালপত্র যা যা ছিল তোমার রিকভারি হয়ে গেছে, এই যে আদালত থেকে তোমার উকিল তোমাকে দিয়ে দিয়েছে। এরপর তোমাকে যে বারবার করে কোর্ট থেকে ডাকা হচ্ছে সইটা করে দেওয়ার, তুমি সই করে ওকে ডিভোর্স দিচ্ছ না কেন? মানে একজনের সংসার করছে আবার আরেকজনকে ডিভোর্স দিচ্ছে না, এটা এখনকার একেবারে মানে 99% মেয়েগুলোই এটা করছে। স্বামীর সাথে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, গিয়ে ওখানে সংসার করছে, স্বামীর সাথে মুম্বাই চলে যাচ্ছে, মানে দ্বিতীয়বারের সাথে মুম্বাই চলে যাচ্ছে, ওখানে গিয়ে সংসার করছে, ওখানে চলে যাচ্ছে, ওখানে গিয়ে সংসার করছে, মানে সব জায়গায় মানে সব করছে, কিন্তু ওই নামটা তার আটকে রেখে দিয়েছে তাকে ডিভোর্স না দিয়ে। এটার মতলবটা কী? কেন এরকম হচ্ছে? কেনই বা? সুস্থভাবে তোমাদের আমি এইটাই আমাদের প্রতিবাদ, টিপি আমাদের শত্রু না, এটাই আমাদের প্রতিবাদ বা এটাই আমাদের লড়াই, যে হতেই পারে বনিবনা হচ্ছে না, মনের মিল হচ্ছে না, শারীরিক চাহিদা মিটছে না, বা তুমি যেটা খেতে চাও সেটাও দিচ্ছে না, কারণ এখন প্রত্যেকটা ঘরে একটা করে মেয়ে, আর প্রত্যেকের সংসারেই এখন আর আগেকার সেই মেয়েরা নেই যে যারা মাথা নিচু করে বা একটু কষ্ট সহ্য করবে বা নিজেকে মনে করবে যে জায়গা ত্যাগটা করে যদি সংসারটা সুখে থাকে, জায়গা একবেলা না খেয়ে যদি আর মানে যদি খাবার হয়, জায়গা শাশুড়ি এটা বলেছে থাকা, মা আমার মা বললেও তো বলে, এখন আর সেই সময় নেই, এখন সেটা কেউ শোনেও না, সেটা কেউ মানেও না, সেটার দিকে কেউ কাউকে সম্মানও দেয় না, ভয়ও পায় না, লজ্জাও লাগে না। তাহলে এখন সবাই সবার নিজের বলে না জীবন একটাই, এই জীবনটা আমি কেন, আমার জীবনটা আমি কেন ত্যাগ করে নষ্ট করবো? আমার তো একটাই লাইফ, এই একটা লাইফে আমি কেন ভালো থাকবো না? ভালো থাকার অধিকার আমার কেন নেই? এখন কিন্তু এই আওয়াজটা সব মেয়েরাই তোলে। অবশ্যই ভালো থাকার অধিকার আমাদের প্রত্যেকটা মেয়ের আছে, প্রত্যেকটা নারীর আছে, প্রত্যেকটা গৃহবধূর আছে, তেমনি ভালো থাকার সুযোগ তো ওদেরও আছে। তোমার পোষাচ্ছে না, পরিবার নিয়ে এক জায়গায় বসে আলোচনা করো সুস্থভাবে, তুমি তোমার রাস্তায় যাও, ও ওর রাস্তায় যাক। আবার যখন বাপের বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে এটাকে ছেলেকে গুজে নিয়ে এসছে, কারণ এ তো বাপের বাড়িতে ঘুরতে এসেছিল, ঘুরতে এসে আর ফেরত যায়নি শ্বশুরবাড়িতে। মানে মেয়ের বাবা বা মা পাঠায়নি, কারণ বলছে না ওই শ্বশুরবাড়িতে তোকে আর যেতে হবে না, তুই কর। হতে পারে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো না কোনো অসুবিধা আছেই, হতেই পারে, হয়েছে তো নিশ্চয়ই, নাহলে তো কোনো মেয়ে আবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসবে আর যাবে না, তা তো না। হয়তো ওই পরিবেশটা ভালো লাগছে না, হয়তো ওখানটায় ওর এরা যেরকমভাবে থাকতে পারে, অনেক মেয়েরাও আছে তো যে তার মা বাবা যেরকমভাবে রাখা অভ্যাস করেছে, শ্বশুরবাড়িতে গিয়ে সেরকম হয়তো থাকতে পারছে না, মন মানে বসাতেই পারে না বা সেই পরিবেশে অ্যাডজাস্ট হচ্ছেই না, তখনও সে ফেরত আসে। কিন্তু 5টা বছর সংসার করার পর কোনো মেয়ে তার বাপের বাড়ি এলো আর ফিরে গেল না, তখন একটা লাগে। তারপরে কি, সে তো ফিরে গেল না, উল্টে আবার আরেক জায়গায় বিয়েও হয়ে গেল, আরেক জায়গায় সুন্দরভাবে বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করে ছেলে শুদ্ধ আরেকজনা বিয়ে করে নিয়েও চলে গেল, সেখানে দিব্যি তার ছেলেকে নিয়ে তার দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার করছে। অথচ এই প্রথম হাজব্যান্ড যে বারবার কোর্ট থেকে বারবার যে ডাকছে যে ডিভোর্সটা দিয়ে যাও, একটা সইটা করে দাও, একটা ডিভোর্স দিয়ে দাও, তোমার সমস্ত জিনিস তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এবার ডিভোর্সটা দাও, না সেটা দিচ্ছে না। তাহলে এই মানসিকতাকে তোমরা কি বলবে? কমেন্ট বক্সে লেখো। এখন মেয়েদের চাহিদাটা কি বা বউদের চাহিদাটা কি? আগামী দিনে দেখো আমার যাইয়ে কেউ না চট করে বিয়ে করবে না। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে অতটা ভালোবাসতো। আচ্ছা, তারপর ওকে এত পছন্দ করতো। তারপরে তো বললো যাইনি, ও প্রথমে জানি যখন শুয়ে রাখছে এখানে, তখন একাই মনে হয় মাথাটা ওর হ্যাং হয়ে গেছে, তখনও বলতেছে যে ওর মাকে বলতেছে, মানে আমার সংসারটা ভাঙার মেয়ের উদ্দেশ্য কিন্তু আমার শাশুড়ি, আমার শাশুড়ি না, আমি যেটুকু বলতে পারছি সেটুকু বলছি, ছোট করে বলছি। এবার ও কি করলো? ও যায়নি, খালি মনে হয় ওর মাথাটা খারাপ হয়ে গেল, ও যায়নি বলতেছে সত্যি মারা গেছে। আমার এখনও এই ছেলেটি কিন্তু তার বউয়ের দোষ ঢাকার, মানে যে আমার শাশুড়ির জন্য আমার সংসারটা ভেঙেছে, নাহলে ও ভালো, ও হয়তো সংসারটা ছেড়ে আসতো না, বা ওর আছে কিছু এমন এমন মেয়েরাও আছে যে তারা মা বাবা যেটা বোঝায় সেটাই হয়তো মানে জলের মতন, এই যে রিমি টাইপের, রিমির মা যখন যেটা বোঝায় সেটাই ঠিক, আবার রিমি যখন প্রীতম যেটা বোঝায় সেটাই ঠিক, মানে রিমি অ্যাকচুয়ালি কে ঠিক, রিমি নিজস্ব ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করে না। রিমির কাছে রিমি মা যখন যেটা বলে বা বাবা যেটা বলে হ্যাঁ এটা ঠিক, আবার ওরা যখন যেটা বলে হ্যাঁ এটা ঠিক, ওরকম টাইপের মেয়েটা একটু। মারা গেল, তোর মাকে যে বলছে তুই আমার শ্বশুরকে মানি, তুই যদি না দেখি তাহলে আমি খাওয়াইতাম না, আমার শ্বশুরকে আমি আর আমার মা মারছি, সবার সামনে বলে দিল। তখন ওর মা বাবা কিন্তু সাথে সাথে ওকে নিয়ে চলে আসবে,
ওকে নিয়ে চলে আসলো, যেখানে মেয়ে আমি রাখবো না। আর ও বললো আমি এখানে থাকবো না, তোরা যে কর্ম করছিস আমার এখানে থাকার কোনো জায়গা নেই, আমি এখানে থাকবো না। ওকে নিয়ে চলে আসলো, ওই যে চলে আসলো। আবার শ্রাদ্ধের সময় ফোন করে 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 নেওয়া হলো যে বৌমার একটা কাজ আছে, আমার ছেলে আছে একটা, গেল জায়গায় শ্রাদ্ধ হয়ে গেল, ওরা আবার নিয়ে চলে আসলো। আমার মেয়ে আমি এখানে রাখবো না। আচ্ছা এই অবধি হয়েছে, আমাদের কোনো গন্ডগোল নাই। কিন্তু 12 দিন ছিল বউ? না, আমাদের বাড়ি ছিল না, এখানে ছিল। মানে শ্বশুর মারা গেছে, শ্বশুর মারা যাওয়ার পর 12 দিন ওদের কাছে ছিল না। শ্বশুর মারা যাওয়ার পর মানে শ্বশুর অসুস্থ হয়েছে, ওরা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টে যাবে, তখন ওর বাবা গিয়ে নিয়ে এলো। নিয়ে আসার 12 দিনের মধ্যে ওর ছেলেটির বাবা মারা গেল। ছেলেটির বাবা মারা যাওয়ার পর এরা ফোন করছে মেয়েটিকে, যে বারবার করে জানাচ্ছে যে চলে এসো চলে এসো, তোমার আমার বাবা মারা গেছে। অবশ্যই প্রত্যেকটা বাড়ির বউদের একটা কাজ থাকে, সেটা আমরা সবাই জানি, হিন্দু হোক মুসলিম হোক বা যে যে ধর্মের আছে সবাই জানি যে বাড়ির বউদেরও কাজ থাকে একটা। সেই সময় ডেকেছে, প্রথম তো বিশ্বাস করছিল না, তারপরে আসার পরও বিশ্বাস করে মানে দেখে তারপরের দিনই চলে গেছে। এবার 12 দিনের যে কাজ, 12 দিনের মানে কাজ 13 দিনে বোধহয় কামান টামান করেছে, তো সেই কাজটাতেও যায়নি। শ্রাদ্ধের দিন ডেকে ডেকে মেয়েটিকে নিয়ে গিয়েছে, শুধু জাস্ট ফর নাতি আর বৌমার যে কাজ সেই শ্রাদ্ধটুকু করেছে, করে তারপরে ওরা বেরিয়ে এসেছে। মানে আমি জাস্ট এটা শুনে না একটু অবাক হলাম ব্যাপারটা। দেখো 12 দিন ছিল বউ? না, আমাদের বাড়ি ছিল না, এখানে ছিল। এসে কাজ করেছিল কোথায়? আমাদের বাড়িতে জয়েন করে রাতের দিন আমাদের বাড়িতে নিয়ে গেলাম, আবার আমরা ফোন করে। আমাদের বাড়ি থাকিনি, ওর মা বাবা রাখেনি। তারপরে ও তোমার বাবার ওইগুলো করার পরে ওই যে বাবার বাড়িতে আসছে আর পাঠায়নি, তারপর আমার নামে কেস করে। ফোন 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 টোন সব বন্ধ, আমি তো 70 বার 100 বার ফোন করলে রিসিভ করে না। আচ্ছা, প্রমাণ করে দেখবেন, কলেজ বার করে। আচ্ছা ঠিক আছে, হলো। এবার হচ্ছে কি কি কেস করেছিল? কেস করছে আমার মায়ের নামে, কেস করছে আমার নামে, কেস করছে খুব নোংরা কেস করছে। কেস উঠে গেছে, কেস উঠে গেছে, ঠিক আছে। যেটা করছে সেটা আপনি দেখলে বুঝতে পারেন, 10-এর সময় বার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, যেটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার আমি যেটা জিজ্ঞেস করছি, বেশি কথা বলতে বারণ করেছি। বলছি ওই যে এই যে যোগাযোগ রাখলো না, কেস কামারি চলছিল, তারপরে তার মধ্যে দিয়ে বিয়ে করে ফেললো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে ফেললো, আমি জানি না, আমি জানলাম। মানে কি অবস্থা, মানে কেস কামারি চলছে, এর ভেতরে ছেলেকে ডিভোর্স দেয়নি, ছেলের তরফে কোনো ডিভোর্স দেয়নি, এবং কেউ জানেও না ওদের মধ্যে ওদের বিয়ে হয়ে গেলো। এই যে যেমন আমাদের টেপির মতন, ফোকলা টেপির বিয়ে হয়ে গেছে, কিন্তু ফোকলা টেপি ফেসবুকে দিতে পারে। যেমন হচ্ছে ফোকলা টেপির মা হচ্ছে দাদা সবাই মিলে গিয়ে সেই মনে আছে নিউ মার্কেটে গিয়ে বিরিয়ানি খাচ্ছিল, পেছন থেকে ছবি তুলে নিয়েছে লোকে। জানি না, আমি জানলাম মোটামুটি 1 বছর পর আমি জানলাম। কি করে? 1 বছর পর আমি মানে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তখন আমি দেখলাম যে মানে বউয়ের কেস চলছে, এদিকে সব হচ্ছে, আর এদিকে বিয়ে করে বউ 1 বছর সংসার করে ফেললো অন্য ছেলের সাথে। মানে ছেলের শ্বশুর শাশুড়ি ওর বউকে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রাখতে রাখতে এদিকে জামাইকে কেসে জর্জরিত করে দিয়ে ওইদিকে দেখো। এই আজকে টেপি বা টেপির শীতের সিঁদুরের ব্যাপারটা আমরা ইউটিউবে আছে বলে কিন্তু আমরা এত জানি, এত কিছু। মানে সংসার করছে 1 বছর, জানতেও পারেনি, 1 বছর পর কি করে জানলো শোনো। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তখন আমি দেখলাম যে দুলাল বাবুর ফেসবুকে ওনার ছবি আছে। তখন আমি খোঁজ লাগালাম যে এই বাবু এনার বাড়ি কোথায়, তখন দেখলাম ওনার বাড়ি এখানে। খোঁজ লাগালাম, তখন দেখলাম ওনার এখানে বিয়ে হয়েছে। বেশ ভালো কথা, ওনার ভালো লাগেনি, উনি চলে আসছে বিয়ে বসতে, আমার কোনো অবজেকশন নাই এতে। যে যার যেখানে ভালো লাগে সেখানে যেতে পারে, আমার কোনো অবজেকশন নেই। কিন্তু আমাকে কেন ঝুলিয়ে রাখলো? আমি তোর সাথে গন্ডগোল করিনি, মারামারিও করিনি, আমি কোনো নেশালানো করিনি, আমার কোনো অবজেকশন ধরুক দেখাক যে আমার কোনো প্রবলেম আছে। আমার দুঃখটা তো এখানে। আমার যদি কোনো অবজেকশন দেখাইতে পারতো, ওর আমি 11 বার নিয়েছি ওকে, 11 বার নিয়েছি। ওর বাড়ি থেকে 2 বার নিয়ে গেছে লোকজন, নিয়ে এসে হিন্দু মুসলমান লোক গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছি। কতবার নিবো? চলে আসে, হ্যাঁ চলে আসলে ওর মা বাবা যেতে দেয় না। ওদের ওর মার একটা কথা, তোকে হয় এখানে আসতে হবে, নাহলে 5 লক্ষ টাকা দিতে হবে। ওই যে একটা কাগজ দাদাকে দেখালাম, ওই মায়ের ডিমান্ড টাকা, দেখেছে? সেই টাকায় হয় তুই চলে আয়, নাহলে 5 লক্ষ টাকা দিই। মানে জামাইকে বলছে তুই চলে আয়, মানে শ্বশুরবাড়িতে হয় থাকতে হবে, নাহলে মেয়েকে 5 লাখ টাকা দিতে হবে। মানে কি অবস্থা, মানে কোথায় সমাজটা গিয়ে ঠেকেছে শুধু তোমরা দেখো, কোথায় সমাজটা গিয়ে ঠেকেছে। মানে আমি ভাবছি, আমি এটা দেখছি আর ভাবছি যে আগামী দিনটা কি। এদিকে টেপি কাঁদছে টেপির ছেলের জন্য, আবার ওইদিকে টেপি কি সুন্দর রিলস করে নেচে গিয়ে রিলসও পোস্ট করছে। টেপি কিন্তু কাঁদছে, টেপি ভীষণ কাঁদছে ছেলের জন্যে, কেঁদে গড়া গড়ি পাড়ি দিচ্ছে। ওইদিকে টেপির বৌদিরও আলাদা চ্যানেল, টেপির বৌদি আলাদা চ্যানেল খুলে বসে আছে, ভাইরাল সবাই হবে। টেপির মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের বাড়ির লোকগুলো মুতবে। একটা টাইম আসবে টেপি তোকে আর কেউ পুজবে না, আর কেউ পুজবে না, কেউ পুজবে না টেপিকে। এই যে দেখো এখন কি হচ্ছে, যে পাড়ার লোক জানছে, সবাই দেখছে, হ্যাঁ পাড়ার লোক তো জানছে, সবাই দেখছে।
সবাই দেখছে, একটা না একটা সময় এই ফেসগুলো তো ওদের করতে হবে, এই কথাগুলো তো থেকে যাবে। ওই কাগজটা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে এতদিন, 2 বছর এটা নটারি করছে, আমাকে একটা সই করে নিছে স্কুলে টাকা পাবে বলে, ওই সইটা দিয়ে দেখো একটা সই স্বামীকে দিয়ে একটা মিথ্যে সই করেছে যে আমি স্কুল থেকে টাকা পাবো, তোমার যেহেতু আমাদের বিয়ে হয়েছে তুমি একটা সই করে দাও। দেখেছো কি অবস্থা? দেখো নটারি করে ফেলছি। এখন বলতে দেখো শোনো, এই যে একটা কাগজ আপনাকে দেখালাম, ওই কাগজটা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে এতদিন, 2 বছর এটা নটারি করছে, আমাকে একটা সই করে নিছে স্কুলে টাকা পাবে বলে, ওই সইটা দিয়ে নটারি করে ফেলছি। এখন বলতেছি এমন কাগজ বানাইছি যদি কথা না শুনিস তাহলে তোর জানে রাখা 5 লাখ টাকা। ব্যাপারটা ঠিক টেপির বাপের মতন। দেখো যে টেপির বাপের সঙ্গে যেহেতু একটু প্রশাসনিক ব্যাপারে একটু পরিচয় আছে, সেই কারণে সন্দীপকে জবর থেকে জবর ভয় দেখিয়েছে। বুঝছি ভয় ততটুকুই দেখানো উচিত যতটুকু ভয় খেলে কাজে দেবে, কিন্তু ভয়টা যখন না মানে আর নিতে পারবে না, তখন সেটা কিন্তু একটা আলাদা রূপ নিয়ে বেরোবে। ভয়কে যদি ও জয় করে ফেলে না, তখন তাকে আর ঠেকানো যায় না। সেরকমই সন্দীপও ঠিক সন্দীপকে ভয় দেখাচ্ছিল, ভগবান সন্দীপের পাশে এমন একটা মানুষকে পাঠিয়েছে, ওর যত মানে কাজ ছিল, যে প্রশাসনিক আইনের কাজ, সে কিন্তু সব জায়গায় জয় করে চলে এসেছে। এখন আর ওরা ভয়ও দেখাতে পারছে না, বরং এখন ভয় খাচ্ছে। এই করতে করতে যখন 8 মাস পরে বাচ্চা হলো, বাচ্চা কেন নিলে? কার কাছে শুনে বাচ্চা নিলে? তোকে বাচ্চা নেওয়ার জন্য নিয়ে দিছি। বাচ্চা কেন নিলে? কে বলছে? আমার শাশুড়ি বলছে। আমাদের কিন্তু বউ নিয়ে কোনো গন্ডগোল ছিল না, আমি এখানেও বলছি, বাড়িতেও বলবো, এখানেও বলবো, সব জায়গায় বলবি। বউ আমাদের সাথে ঝগড়া বলছে, এত সুন্দর ব্যবহার করছে আমার বাবা মার সাথে, আমার মা এখনো বলতে পারে, বাবা মরে গেছে, মা এখনো বলতে পারে নোট ব্যবহারটা। ও যে কেন এরকম করলো আমরা কেউ বুঝতে পারি। তারপরে ডিভোর্স ফাইল করা হয়েছিল, ডিভোর্স ফাইল করা হলো, ওরাই ডিভোর্স করবো। আচ্ছা ডিভোর্স ফাইল করা হয়েছিল, প্রথম সই হয়ে গেল, 50% টাকা নিয়ে নিল। তারপরে কেস কামারি তুলবে না, ডকুমেন্টস দেওয়া, আগে ডকুমেন্টস দিয়ে দিলাম আমার, এখন আর কেসও তুলবে না। আবার উকিল বাবু আমার উকিল বাবু দুজন মিলে চাপ দিয়ে নিয়ে যায় সইটা করা হলো, কেসটা তুললো, একটা কায়দা মানে বেকায়দা পড়ে গেল, হাকিমের সাথে ওটা তুলে নিল, কেসটা বেকায়দা করে তুলে নিল। এখন বলতেছে যে আমি ওর মানুষ আমার জিনিসপাতি নেই, জিনিস দিয়েছিল, একটা খাদ্য জিনিস দিয়ে দিচ্ছি, ওনার উকিলেরও সই রয়েছে। হ্যাঁ উকিলের সই আমি সম্পূর্ণ কোর্টে দিয়ে দিচ্ছি। এখন একটু যে ওদের বাড়িটা শুধু আমার বাড়ি। আচ্ছা দাদাকে একটু দেখাতে হবে, জিনিসপত্র পাইনি দাদা বলছিল, সব পেয়ে গেছে ওনার উকিল। আমি একটু দেখি, দেখেন একটু দেখে। মৌদিদি আলম ওনার উকিলের নাম তো, মৌদিদি আলম, ওই যে ওনার সরে, যদি মনে করেন অরিজিনাল কাগজ দেখবেন, এটা অরিজিনাল কাগজ। এই যে এটা হচ্ছে মানে উকিল ওইদিকে মাল রিকভারি হয়ে গেছে, উকিলের সই করা কাগজও ওদের কাছে চলে এসেছে। না তারপরেও হচ্ছে না, না তারপরেও না, এরপরেও ওরাই কেস ডিভোর্স ফাইল করে। দেখো টেপির কেসের সাথে মিল আছে কিনা, আমি ওই জন্য তোমাদের কাছে আরও আনলাম। ডিভোর্স ফাইল ওরাই করেছে, কেস ওরাই করেছে, তোমার হচ্ছে 50% টাকাও নিয়ে নিয়েছে, ডিভোর্স দিতে গিয়ে 50% টাকাও নিয়ে নিয়েছে। নেওয়ার পর মেয়ের অন্য এক জায়গায় বিয়েও দিয়ে দিয়েছে। তার মানে চোরটার সংখ্যা কত বেশি। সেখানটা মেয়ে দিব্যি 1 বছর সংসার করছে, ইনি তো ফেসবুকে দেখার পর যে এই আমার বউয়ের সাথে আবার একটা অন্য পুরুষের বিয়ের ছবি দেখে তা দেখি তো, তারপরে খোঁজ লাগিয়ে ইয়ে করে বের করেছে যে অমুক গ্রামে অমুক জায়গায় বিয়ে হয়েছে। তারপর তো ও দেখছে যে না আর পাচ্ছি না, আর বেগতিক। এদিকে উকিলের কাছে এরা চিঠি পাঠাচ্ছে, এরা যাচ্ছে না, ওরা বলে দিচ্ছে। কিন্তু ঠাকুর ভাগ্যক্রমে যে ফেসবুকের দৌলতে আজকে এই দাদা ওকে ওর কোথায় আছে জানতে পেরেছে বলে কিন্তু সেখানে চলে এসেছে। মানে আইনকেও এরা মানে না, আইন আদালত কোর্ট এগুলো প্রশাসনিক ব্যাপারে এগুলো কেউ এরা ভয় পায় না। তার মানে দেখো আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কি করছে, আর মেয়ের মা বাবারাই বা কী করছে। এই মেয়ের মা বাবারা যদি বাচ্চাদেরকে সমঝোতা না শেখায়, একটু সহনশীলতা, একটু ধৈর্য, একটু সহ্য, একটু বুঝদার যদি না শেখায়, তাহলে আজকে এই ছেলেটির বাড়িতে যে মেয়েটির এই যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো হচ্ছে, এই ছেলেটি সাহস পাবে না। একদিন তো এই ছেলেটিকে এই মেয়েটি, দেখো আজকে আমরা এইটুকু এই টুনি দিদি আনলো আমরা দেখতে পেলাম, হয়তো এই ছেলেটি এই মেয়েটিকে উঠতে বসতে এখন খোটা দেবে, উঠতে বসতে হয়তো এমন মেরেও ফেললে আমরা জানতে পারবো না। তখন বলবে তো এই চুপ কর, তুই তো আগের স্বামীর সঙ্গে সংসার করতে পারিস নি, তুই এবার বড় বড় কথা বলিস, তোর আগের বরের কী দোষ ছিল। এখন যদি এই বরের সেকেন্ড বরের দোষও থাকে, সেটা নিয়েও কিন্তু এই প্রোটেস্ট করতে পারবে না, বা বললেও হয়তো হাফ লোক এর কথা বুঝবে না, মানবে না, বা বোঝার চেষ্টা করবে না। প্রত্যেকে বলবে তুই আগের স্বামীরই ঘর করতে পারিস নি, আগের স্বামীর তো কোনো দোষই ছিল, নয়তো তোর স্বামী এসে গ্রামে বলে গেল তোর সঙ্গে কোনো ঝগড়া না, ঝাঁটি না, হ্যান না ত্যান না, তারপর তাকে ডিভোর্স দিয়ে চলে এসেছিস, তার কাছ থেকে টাকা খেয়েছিস, তাকে নাকানি চুবানি খেয়েছিস। এই যে এই কাজটা যে হলো, তোমরা শোনো গ্রামের ব্যাপার তোমরা আরও ভালোভাবে বুঝবে। এই যে মেয়েটিকে এখন কি কম ছিঁড়ে খাবে ওর শ্বশুরবাড়ির লোকরা? এই মেয়েদেরই না, মেয়েরা এই মাগুলো, আজকালকার মাগুলো কিন্তু মেয়েদের সংসার খাওয়ার জন্য যথেষ্ট, বাইরের লোক লাগছে না। আজকে এই টেপির সংসার করতে, টেপির মা বাবা যদি ইচ্ছা করতো সুন্দর করে সংসার করতে পারতো,
আর আগামী দিনে এই টেপির বৌদিকেও নষ্ট করবে এই টেপির মা আর টেপি। কারণ টেপির বৌদি একটা বড় রাস্তা দিয়ে দিয়েছে, এত বড় একটা রাস্তা দিয়ে দিয়েছে, যেটা টেপির বৌদিও একদিন মুখ খুলবে। আমি তো ভাই টেপির বৌদির চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং ওকে উৎসাহ দেবো, একদম দেবো। ওকে নায়িকা হতে আমি হেল্প করব। কেউ করো না করো, তোমরা আমার উপর রাগ করো আর যাই করো, আমি টেপির বৌদির ফরে। কারণ ও কৃষ্ণনগরবাসী, আমিও কৃষ্ণনগরবাসী। আমি টেপির বৌদির রিলসও দেখবো, শেয়ার করব এবং সেখানটায় আমি ওকে অ্যাপ্রিসিয়েটও করবো। দারুণ রিলস করছে। কারণ টেপির বৌদি বড় হবে তবেই তো টেপির আসল জায়গাটা বোঝানো যাবে, তাই না? যাই হোক, এরপর গন্ডগোল ওদের জিনিসপত্র নিয়ে, তাই সেটাই আমি শোনালাম। একটু বোকা ওরা, পরের বরটা দেখো বোকা একটু, এটা তো পরের বরে যে গামছা মাথায় দিয়ে যায়। বোঝার চেষ্টা করবে, আমি যে কেস করেছি যখন আমি ভাত খাবো না, তখনই তো আমি কেস করে একটা মেয়ে, তখন তো সে কেস করে সেই ওখানে লেখে আমি এই দিয়েছি আমার সেই কাগজটা কই, এটা আমি 10 মিনিটের মতো নেই। আরে বাবা ঠিক আছে, এই জিনিসগুলো উনি পেয়ে গেছে, পাইনি তাহলে আপনার উকিল সই করলো, সেই উকিলের কাছে বুঝেন না। এবার তাই বলে পাইনি উকিল সই করলো, কারণ সেই উকিলের কাছে বলছেন। মানে কত বুদ্ধিমান লোকের কাছে সংসারে গেছে, কত বুদ্ধিমান লোকের জামাই খুঁজেছে, দ্বিতীয় জামাই, যেমন আমাদের ফোকলা জামাই। তো যাই হোক, এখানটায় আমি এইটা এতটুকুই তোমাদের ইয়ে করলাম, কারণ এটা হচ্ছে কেস কামারির ব্যাপার। ওরা আলোচনা করছে, জিনিসপত্র পেয়ে গেছে। তারপরে ছেলের মেয়ের বাড়ি থেকে কিছু গয়না টয়না দেয়নি, ছেলেরাই বিয়েতে গয়না দিয়েছিল এবং ছেলের নিজের পয়সা দিয়ে কিনে দিয়েছিল। তার কাগজপত্র ডকুমেন্টস সমস্ত নিয়ে এসেছে, সেগুলো সমস্ত প্রমাণ করে দিয়েছে। এখন শেষ অবধি কথা হয়েছে যে গিয়ে সই করবে বা রাতের মধ্যে সমস্ত কিছু জানাবে। আমি দেখাচ্ছি। এই যে ওনার উকিলের নাম আর তো বড় জিনিস ছাড়া ওগুলি ধরতেই না। তাহলে উনি কিসের কারণে, ওনার কাছে সব ডকুমেন্টস আছে যে উনি কি কি গয়না দিয়েছিল, সেটা উনি চান না। যদি অনেক কিছু আছে দেখা গেল ভালো ভালো দুই চারটে জিনিস ছাড়া ওই থালা বালতি অমুক তমুক থেকে ওগুলি কোনো ব্যাপারই না। যদি এদের এই জিনিসপত্র নিয়েই ছিল বিষয়টা, বা যদি পেলে হবে না, উনি তাহলে প্রুভ করতে পারবেন। ওর উচিত সেদিকে না হলে 2 ঘন্টা ঝগড়া করছে ওদের সাথে, ওর বাবার সাথে। আপনি তো দেননি, এটা কেনই করছেন? বলে আমি না দিলাম তো দিতেই হবে। আপনি একটা কথা বলেন তো, বর্তমানে মেয়েদের একটা ডিমেন্ড হওয়াতে কি হচ্ছে, এই মেয়েরা এই ডিমেন্ডটাকে ব্যবহার করছে। এটাও একটা বাস্তব জিনিস। আপনারা আমাদের থেকে অভিজ্ঞতা নেই, সমস্যাগুলো আপনাদের মধ্যে বেশি আসছে। আপনি এই যে সুস্থ সংসার করবো, সংসার তো ভালো মন্দ থাকতে পারে, সেই সংসারটা মানে আমার ভাবনা, আমার এটা মেনে চলা এবার অনেক মেয়ের মধ্যে সেটা নাই। না তুমি নাই কি আরেকজনের সাথে চলে যাবো, ঠিকের রাস্তায় দাঁড়িয়ে আছে, এইটাও সমাজ ব্যবস্থা এসে যায়, এখন সংসার ভাঙছে। এটা আমার কথা, আমি যখন সংসার করবোই না, তাদের সাথে যখন হয় না, তাদেরকে আমি এই ঝুলে রেখে লাভ কি? করবে না, তাহলে সেটা আমাকে তো ঝুলে রেখে কোনো লাভ। এখন তোমাদের মধ্যে কি হয়েছে সেটা আমাদের মধ্যে বললাম, আমাদের মধ্যে ওর সাথে ওকে নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়। আমাদের তো তাহলে বলতে পারি, কিন্তু আমাদের সাথে কোনো ঝগড়া, আমরা তো ওই আমার বাবা মাকেও যথেষ্ট ভালোবাসতো এবং কি আমার মানে আমরা ফ্যামিলিটার তুলনাটাই আলাদা আমাদের গ্রামের মধ্যে। এরকম একটা পরিস্থিতি, ওকে আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, হিন্দু মুসলমান সবাই ভালোবাসে, এক নামে চিনতো মুখের উপর। কিন্তু ও যে কাজটা কেন করলো এটা কারো মাথায় ঘটতেছে না, এই কাজটা কেন করলো। ওর বাবা মা অনেক প্রবলেম দেখাচ্ছে। যখন এখানকার লোকগুলো মেম্বার ছিল, ওখানকার নেতারা ছিল, বললো যে মেয়েকে ডাকুন, মেয়ে কথা বলবে। একে ডাকলো, তোমার কোনো অবজেকশন করে না, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী মতো স্বামী হয়, তোমার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি নেই, তোমার তাহলে অসুবিধা কি? আমার বাবা মা জানেন, তাহলে ও চলে গেল না কেন? যেতে পারেন। মেয়ের সংসার, এটা তুমি বলতে পারো কেন গেল না? মেয়ের মা বাবার কথা শুনবে না, সংসার তো তার। সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে সেটা একমাত্র মেয়েই জানে, আর মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলবে। ভাই জানে, তাহলে আমি ওকে ভাবতে চাই না। ওর যখন এখানে ভালো লাগছে, ও ভালো থাক, ও ভালো থাক। ছেলেটা হয়েছে আমার জীবন তো শেষ। আমরা কিন্তু তোমার বিরোধী, আমার জীবন নষ্ট করে যদি ও ভালো থাকে বিরোধী নেই। এবার ঘটনা হচ্ছে তোমাদের সাথে পিছনে যাই ঘটে থাকে সেটা তোমাদের ব্যাপার, আমরাও জানতে চাই। আমি একা, আমার একটা ছেলে হচ্ছে, আমার জীবনটা আসছে, ছেলে নিয়ে চলে আসছে, আমাদের আমার জীবনটা সংসারে সেইটুকু করছি। তবু ছেলেটাও বেঁচে থাকুক, আর কি ও ভালো হচ্ছে সংসারে করে রাখা, আমার মতো কাউকে না শোনায়। সমাধান হয়ে যাক এবং তাড়াতাড়ি হয়ে। ঠিক, ও ভালো থাক, ওর ছেলেটাকে নিয়ে সুন্দর থাক, কিন্তু এর মতন আরও আবার অন্য কাউকে না ঠকায়, যেই বাড়িতে আছে সেই বাড়িতেও না ঠকায়। তাই এটা তোমাদেরকে আজকে একটু নতুনত্ব দিলাম, কারণ একঘেয়েমি আর কত ভালো লাগে না। তারপরে এরপর আমি ভাবছি ছেলে বিয়ে, মেয়ে বিয়ে, সেটা কেমন, মানে তাদের সংসার জীবনটা কেমন হয়, এই বিষয়গুলো তোমাদের কাছে নিয়ে আসবো। তার আগে একটা রিলস। हमको कोई कुछ हो गया, आहों पे आहे भरते हो, दीवाने हो तुम, दीवाने दीवानी बातें करते हो, हम तो चले दीवाने सही, ये तो बताओ कौन हो तुम। যাই হোক,
ये फैसला जो हमने किया है, ये फैसला जो हमने किया है, ये फैसला जो हमने किया, ये बिना पूछा कौन हो तुम। এটা হচ্ছে আমার টেপির বৌদির। তোকে আমি সাবস্ক্রাইব করেছি, আমি তোকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম, এই যে এখন দেখলাম দেখে সাবস্ক্রাইব করলাম। তোমার হচ্ছে মানে খুব গুড ডিসিশান আমরা নিয়েছি, কারণ এই সাবস্ক্রাইবটা করলে তবেই তো আমার কৃষ্ণনগরবাসী আমাদের লাইফ আর বউ এগিয়ে যাবে। আর লাইফ আর গোপে তা দিয়ে দিয়ে বউ খাটিয়ে সেই পয়সা দিয়ে মার্বেল বসাবে, তাই না লাইফা? এই লাইফা বস, তাই না? গোপে তাওয়া দিবি, এরকম করে করে গোপে তাওয়া দিবি আর দিবি আর তোর বউ নীলস করবে। हमको है कुछ हो गया, आहे पे आहे भरते हो, दीवाने हो तुम दीवाने, दीवानी बात करते हो, हम तो चलो दीवाने सही ना, ये भी ना पूछा कौन हो तुम। দেখুন আমাদের নতুন নায়িকা লঞ্চ হয়েছে ইউটিউবে, লাইফ আর বউ। ওইদিকে লাইফ মানে টেপির মা ব্লগার, টেপির বাবাকে তো আচ্ছা করে আজকে দীপ্তি দিয়ে দিল। সত্যি কি অসভ্য, শুধু নুঙ্কুটাকে এরকম করে নাচিয়ে নাচিয়ে রিলস বানায়। এত একটা অসভ্যের মতন ওর বাপ রিলস বানিয়েছে খালি গায়ে ভেন্ডিটাকে নিয়ে, ভেন্ডি ভাতে মানে এদের পুরো শরীরে মানে রন্ধ্রে রন্ধ্রে কামনা বাসনা পূর্ণ। তো একে পাঠিয়েছিল ওই বাঁধকুল্লায় সঞ্জীবনীর বাড়িতে সংসার করতে, আর ওরা ততটাই ঠান্ডা, মাটি নড়ে তো ওরা নড়ে না। এই জ্বলন বুড়ি, তোর নাকি খুব জ্বলন, সন্দীপের বাড়িতে কে আত্মীয় স্বজন এলে না এলে, হ্যাঁ এক ভিউয়ার্স ঘন ঘন আসে কেন? তোর নাকি খুব সদা কাঁচা 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 মিথ্যা কথা বলে ওরা, কাঁচা কাঁচা মিথ্যা কথা বলতে বসেছে। তোর এত কিসের জ্বলন? কাঁচা কাঁচা এত জ্বলন কিসের? এই জ্বলন বুড়ি, তোর এত কাঁচা কাঁচা জ্বলন কিসের? যে সন্দীপদের বাড়ি ঘন ঘন জলপাইগুড়ি থেকে কাকু আসছে বলে, কেন তোর কিসের জ্বলন? ওখানে কি দেখাচ্ছে যে পাটিপত্র নিয়ে এসছে, কার্ডের ওপরে হলুদ আর হচ্ছে তেল হলুদ লাগাচ্ছে, হলুদ চন্দন হলুদ সিঁদুর তেল লাগাচ্ছে, দেখাচ্ছে? হ্যাঁ, ভিডিওর বয়টা যদি কথা বলে না, জ্বলন বুড়ি একবারে মুখের মধ্যে না গরম তয়কাল্লা দেব ফ্যাচাক করে একবারে। চলো ভিডিওটা আজকে একটু অন্যরকম করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।